এখন 6:03 বাজে। দেখি আল্লাহ বলতেছে আপুরা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো, আল্লাহ তুমি রহমত কর, টেনশন আছি। বিসমিল্লাহ। তুমি দেখো আমি সারা রাতে পড়া ঘুমাই না, আমি পারতেছি না। আমি এই গোলাপাইনের মা হারাইতাম, পারা সম্ভব না। এটা 100% রিক্স। আমি 4 নাম্বারটা আমি রাস্তা দৌড়াই, আমি ব্লাড এটা সেটা আমার কুত্তার মতো ব্লাড তো লাগে না, লাগে নাই, কিন্তু আমার দৌড়াইছে, আমি বলি দিছে। এবার আর আর নিয়ে না, রিক্স হয় না। আসসালামু আলাইকুম। এখন 5:57 বাজে। আমি এখন 5ম সিজারের প্রেগনেন্সি টেস্ট করাবো। খুব টেনশনে আছি, আসলে আমি কনসিভ করছি কি না। এইটা রমজান মাসের ভিডিও, সম্ভবত 20 রোজা বা তার আগের দিন করেছি। বুকটা থকথক করতেছে ভয়ে। 5ম সিজারের জন্য বলতেছি, কারণ যদি এখন বেবি হয় তাহলে সেটা 5ম সিজারেই হবে। এর আগে 4টা বাচ্চা হয়ে গিয়েছে 4th সিজারে। এই দেখো এখানে 3টা কিট আছে। 3টা কীভাবে, এটা আমি কিনেছি, কালকে আমি কিনে নিয়ে আসছি। বাবুর আপুকে আনতে বলেছিলাম, উনি আনে নাই, তো আজকে যদি না আনে এই জন্য আমি কিনে নিয়ে আসছি টেস্ট করার জন্য। আর এইটা বাবুর আপু নিয়ে আসছে, এটাও বাবুর আপু নিয়ে আসছে। তো আমার 4টা বাচ্চা হইল, কখনো এতগুলা কিট আমি পাইনি। এটা হচ্ছে ডিজিটাল কিট। ডিজিটালটা কিন্তু বাবুর আপু কখনো কিনে আনেন নাই। মানে 4টা বাচ্চা হয়েছে, সবসময় এই একটাই নিয়েছে, এই কিটটাই। হ্যাঁ, চায়নার সময় আনছিল ডিজিটালটা প্রথমবারে, তারপরে আর নাই। তারপরে একটা কিট টেস্ট করছি 20 টাকা দামেরটা, ব্যাস এটাই। এরপর আর কোনোটা দিয়ে টেস্ট করা হয়নি। তারপর একটা কিট দিয়ে টেস্ট করাইছি 20 টাকা দামেরটা, এটাই। মানে এই একটা কিট দিয়ে এই 1.5টা জোদানাইটটা সাউদারটা 3জনটা করাইছি। মানে 20 টাকা কিট দিয়েই পরীক্ষা করেছি, তারপর আর অন্য কোনো কিট ইউজ করিনি। আর এখন দেখো 3টা কিট 5ম সিজারের বা 5ম বেবির জন্য। খুব টেনশন লাগতেছে, চেক করবো কি বলো তোমরা? আচ্ছা করতেছি। কোনটা দিয়ে করবো? ডিজিটালটা দিয়ে পরে করি। হ্যাঁ, এটা পরে করি। এটাও পরে করি, আগে এটা দিয়ে করি। হ্যাঁ, তোমাদেরকে লাইভ দেখাচ্ছি। আমার খুব শখ আমার প্রেগনেন্সি টেস্টের একটা ভিডিও করার এবং সেটা শেয়ার করার। কোনো প্রেগনেন্সিতে সেটা করা হয়নি। এবার যেহেতু লাস্ট প্রেগনেন্সি বলতেছি, যদি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে তো বাচ্চা মেবি রাখবো, জানি না। বাবুর আব্বু এই কথা শোনার পরে কমায় চলে গিয়েছে, ওনার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে টেনশনে। তো এবারে যদি প্রেগনেন্ট হই, তাহলে যদি বেবি নেই তাহলে সেটা লাইগেশন করাতে হবে। তো লাইগেশন করলে তো এটা লাস্ট বেবি, কী বলো? আপুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিবে। তোমাদের কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। না, এটা আমি আনছি, এটা দিয়ে করবো না, বাবুর আব্বাটা দিয়ে করি। এইটা দিয়ে পরে করবো, বাবুর আব্বাটা দিয়ে আগে করি। হ্যাঁ, ঠিক আছে। এটা টেস্ট করব দেখে সারা রাত ঘুমাতে পারেনি। সারা রাত শুধু ইউটিউবে দেখেছি যে কীভাবে টেস্ট করব। নিয়মকানুন সবই তো জানা, তোমরা তো সবই জানো। খুব টেনশন লাগতেছে, কী যে করবো বুঝতেছি না। কয়েকদিন ধরে বাবুরাবাকে বলতেছিলাম যে প্রেগনেন্সি কিট নিয়ে আসো, কিন্তু উনি আমার কথা শুনতেছিলেন না। আমি বারবার বলতেছি আনার জন্য, বাট উনি আনতেছেন না। আজকে কালকে পরশু এভাবে করে 3-4 দিন পার হয়ে গেল। এটা হচ্ছে ম্যাক্সিমাম লাইন, এইটু পর্যন্ত ঢুকাইতে হবে। মানে এটা আগে শেষ করতে হবে, এর পরে দেওয়া যাবে না, ঠিক আছে? আল্লাহ
দাঁড়াও কি লেখা আছে নিয়ে ফিরে পড়ে নিই, ভয় লাগতেছে। রাতের বেলায় নিয়ম সব পড়া হয়ে গিয়েছে, ইভেন ইউটিউবে দেখা হয়ে গিয়েছে, তারপর টেনশন লাগছে, তারপরও পড়তেছি আমি, যদি কোনো ভুল হয়ে যায়। 3 মিনিট পরে ফলাফল দেখতে বলছে, এখন 6টা 3 বাজে। দেখি, আল্লাহ বলতেছে আপুরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো, আল্লাহ তুমি রহমত কর, টেনশন আছি, বিসমিল্লাহ। খুব টেনশনের মাঝে কিটটা ডুবাতে দিলাম, জানি না কি হয়, খুবই টেনশন লাগতেছে। ফলাফল যদি পজিটিভ আসে ভালো, আর যদি নাও আসে তাও ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু সঠিক রেজাল্ট যেন আসে। আমি শুনেছি অনেক সময় রেজাল্ট ভুলও আসে বা কোনো কিছুই আসে না, সেটা যেন না হয়। দেখো তো, হালকা একটা দাগ আসতেছে না? যে আমি একটা হালকা দাগ দিতে পারতেছি, তোমাকে দেখতে পারতেছো? হালকা দাগ আসলো মনে হইলো। দাগটা অনেক হালকা আসছে, বোঝা যাচ্ছে না। মোবাইলে ফ্ল্যাশলাইটটা অন করা তো, এই কারণে হয়তো বা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো এই কারণে আমি আরেকটা কিট টেস্ট করতেছি, দেখি এখানে কি হয়। এখন সম্ভবত 6 সপ্তাহে পড়েছে, মানে 5 সপ্তাহ শেষ হয়েছে। যদি 3 তারিখে ডেট হয় তাহলে আজকে 11 তারিখ, সেই সব করলে তো 5 সপ্তাহ শেষ হয়ে গিয়েছে, 6 সপ্তাহে পড়েছে। এই সময় তো দাগ ঠিকভাবে আসার কথা, মূলত ডেটটা পার হওয়ার পরে দাগটা ভালোভাবে আসার কথা। সারা সময় তো গাঢ় দাগ পেয়েছিলাম, সাদার সময় পেয়েছিলাম, জিনের সময়ও পেয়েছিলাম, ডেট পার হওয়ার পরের দিনই পেয়েছিলাম, কিন্তু আজকে যে কী হলো বুঝতে পারছি না। ওই দেখো, আবারও নিয়মটা পড়ে নিচ্ছি, মানে একে ধরে কিটে তো একে ধরে নিয়ম থাকে, তাই পড়া লাগতেছে আর কি। কিন্তু হালকা দাগ আসছে, বুঝছো? মানে দেখছো, ফ্ল্যাশ লাইটে দেখা যাচ্ছে না, হালকা দাগ আসছে। তো এখন এটা দিয়ে দেখি, আল্লাহ বিসমিল্লাহ, এটা দেখি রেজাল্ট আসে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ করে এটাও দিলাম, দেখি কি হয়। আশা রাখতেছি এবারে একটু ভালো ফলাফল পাবো, যাতে আমি শির হতে পারি। মনের ভিতরে এখনও অজানা ভয়ে ধুকধুক করতেছে, কি হবে না হবে। মানে এই দিনটা আমার জন্য যে এত বেশি কষ্টের দিন এবং সুখের দিন ছিল, তোমাদেরকে কি বলবো, বলে বুঝাতে পারবো না। মোবাইলের ফ্ল্যাশলাইটটা অফ করে দিলাম, এখন দেখো। ফ্ল্যাশ লাইট অফ করে দিয়েছি, এই দেখো 2টা দাগ, দেখছো? হালকা একটা দাগ আসছে। আসলে আমার ওজন বেড়ে গেছে, আমার মনে করেছে 78 কেজি ওজন, বুঝছো? তো ওজন বেশি হওয়ার কারণে হয়তো বা কালো দাগ আসে নাই কি বুঝতে পারছি না, তবে হালকা দাগ আসছে। মিন্স তোমার হচ্ছে 3 তারিখে, তো আজকে তোমার 11 তারিখ, 7-8 দিন তো হয়ে গেছে, তাহলে কালো দাগ কেন আসলো না? যাই হোক, দাগ একটা আসলেই হবে, হালকা দাগ এসেছে। এটা আগেরটা, ঠিক আছে? দেখো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখো একদম স্পষ্ট বোঝা যায় না? দেখো তো হালকা দাগ। হ্যাঁ, আমি কনসিভ করছি, আলহামদুলিল্লাহ। হালকা দাগ আসছে, আল্লাহ স্পষ্ট বোঝা যায়, দেখছো? এখানে দেখি, এখানেও সেম, এই যে দেখো এটা হালকা দাগ আসছে, দেখছো? এটা হালকা দাগ আসছে, এখানেও সেম, এটা হালকা দাগ আসছে, স্পষ্ট দাগ আসছে, দেখছো? আবার 1 সপ্তাহ পরে টেস্ট করাতে হবে, তখন যদি কালো দাগ পাই। একদম হালকা দাগ আছে, দেখছো? এই দেখো, স্পষ্ট বোঝা যায় না বাবু আপুরা? স্পষ্ট বোঝা যায় না আপুরা? দেখো তো। হ্যাঁ, আমি কনসিভ করছি আপুরা, 5বার মতো কনসিভ করলাম। আল্লাহ কী কপাল দেখছো, আল্লাহ কী হবে, আল্লাহ তোমার ভরসা, আল্লাহ আল্লাহ ভরসা, তুমি যা চাও তাই হবে, আল্লাহ রহমত করো। 2টা দাগই হালকা এসেছে, একটা খুব বেশি হালকা, আরেকটা একটু হালকা গাঢ় এসেছে। দাগ আসলেই হবে, হালকা আসলেও কিন্তু সেটা পজিটিভ, না আসলে নেগেটিভ। ফ্ল্যাশটা অন করলাম, দেখছো? বোঝা 2টা দাগ, হ্যাঁ ফ্ল্যাশটা অন করছি, দেখছো? 2টা দাগ বোঝা যায় না? হ্যাঁ বোঝা যায়। আচ্ছা এবার আসলটাতে করি, ডিজিটালতে করি, দেখি কি হয়। আল্লাহ টেনশনে আছি গেলাম, আল্লাহ কী যে হবে, আল্লাহ। লাস্ট ডিজিটাল কিট দিয়ে ট্রাই করব, এটা দিয়ে করলে নাকি খুব তাড়াতাড়ি রেজাল্ট বের হয়ে যায়, আর শিওরও হওয়া যায়। বাবুর আব্বাকে দোকানদার 2টাই ধরিয়ে দিয়েছে, বলেছে যে এটা অনেক ভালো, এটা দিয়ে করলে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যাবে, এই কারণে উনি 2টাই নিয়ে এসেছে। আনার পর আমার সাথে চেয়েছিলি, হ্যাঁ শুধু শুধু আমার এত টাকা নষ্ট করে এলা, কী দরকার এগুলো আনার, কী দরকার শুধু আনার। আমি বললাম তোমাকে তো একটা আনতে বলেছি, 20 টাকা কিনে আনতে বলছি, তোমাকে কি বলেছি যে তুমি ডিজিটালটা নিয়ে আসো 60 টাকা দিয়ে? বলছি না না 60 টাকা না, এটা দাম আরও বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। এইগুলোর দাম আগে 60 টাকা ছিল, এখন নাকি আরও দাম বেড়ে গিয়েছে, 75 টাকা না কত টাকা বললো বাবার আব্বু, মনে নাই।
তবে দাম বেড়ে গেছে এটা মনে আছে। ডিজিটালে খুব দ্রুত রেজাল্ট বের হয়, সেটা এখন বুঝতে পারতেছি। দেখো কত তাড়াতাড়ি রেজাল্টটা বের হয়ে গেল। কী দাগ আসে কী হয় দেখছো, দাগ দুইটা স্পষ্টমান। আমি যে কনসেপ্ট করেছি এই দাগটা স্পষ্টমান দুইটা দেখছো, একদম হালকা দাগ স্পষ্টমান। আল্লাহ তুমি রহমত করো আল্লাহ, টেনশনে আছি আল্লাহ। এখানে মনে হয় হালকা দাগ আছে তাই না পুরা? এই যে দেখো হালকা দাগ আসছে। ও মাই গড, আমি কনসেপ্ট করছি আল্লাহ, কিভাবে সম্ভব? একদিন একটা ভুলের কারণে আমি কনসেপ্ট করে ফেললাম। আল্লাহ পাক চাইলে কী না হয়। 7 মাস ট্রাই করার পরে কনসেপ্ট করি না, আর সেখানে একদিন। পুরা এটা তো স্পষ্ট প্রতীয়মান যে এখানে দাগ দুইটা আছে, এখানে তো আছে, এখানে তো এখানে তো দাগ দুইটা আছেই দেখছো, একদম স্পষ্টভাবে দেখা যায়। আর এখানেও দাগ দুইটা আছে। আমি প্রেগনেন্ট, এটা সত্যি আমি প্রেগনেন্ট। ভাবতে অবাক লাগতেছে কি হয়ে গেল। জুনানার এখন 17 মাস বয়স চলতেছে, কীভাবে কী করবো কিছু বোঝাতে পারতেছি না। বাবুর মতো প্রচুর খেপে গেছে, বাচ্চা নষ্ট করতে বলে চিল্লাচিল্লি শুরু করে দিছে। কী করব এখন, কেনকে দেখাবো? দেখালে কি করবে, কি বলবে আল্লাহই জানে। একদম স্পষ্ট দেখছো, ও মাই গড, একদম স্পষ্ট, একটু হালকা কিন্তু স্পষ্ট। হে আল্লাহ তুমি রহমত করো, 5বার মতো কনসিভ করলাম, কি হবে আল্লাহ। এই প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, একটু গাঢ় হয়েছে দেখা বোঝা যায়। ফাইনালি আমি কনসিভ করলাম আপুরা। তোমাদের কি মত আমাকে কমেন্টস করে জানাও। খুব টেনশন আছি কি হবে আল্লাহ। বাবার আপুর কাছে এখন যাবো, এটা নিয়ে দেখি উনি কি বলে। এই দেখো পজিটিভ আসছে, 3টা হালকা দাগ আসছে, এই দেখো, তুমি দেখো, দেখতে দেখালো, তুমি দেখো। আমি সারা রাতে পড়া ঘুমাই না, আমি পারতেছি না। আমি এই পোলাপানের মা হারাইতাম পারা সম্ভব না। এটা 100% রিক্স। আমি 4 নাম্বারটা আমি রাস্তা দৌড়াই, আমি ব্লাড এটা সেটা আমার কুত্তার মতো ব্লাড তো লাগে না, লাগে নাই, কিন্তু আমার দৌড়াইছে, আমি বলি দিছে। এবার আর নিয়ে না, রিক্স হয়ে যাবে। আমি তোমারে বলছি যে তুমি 3 তারিখে তোমার এই ব্যাপারটা হয়েছে, তুমি এটার ইচ্ছা করে দেরি করছো। তোমার আমি বলছি তুমি আমার 3 তারিখে না 10 তারিখ। আমি তো মনে হয় 10 তারিখে। না, তুমি ধরে নিতে এটা ভাবির লাগে যাও, এটারে যত দ্রুত পারে এটারে সমাধান করে। আমার এটা শরীর, আমি রাইতের বেলা তোর লাগে উদয় চিল্লাই না আসি যে তাড়াতাড়ি। হ্যাঁ ডাক্তার দেখে, ডাক্তার কি করতে পারে এমন যে ডাক্তার দেখাই। আমি পাই, আমি ডাক্তার কি বলে এমন যে ব্যবস্থা নেই। পারুম না, আমি ডাক্তার দেখা দেবে তো নাকি? আমি ডাক্তার বুকটা বুঝি না। তুই কালকে যায় ভাবির লাগে বা ভাবিরে আন, এনে কথা পোলা হ্যান্ডেল হয়ে যায়, যাওয়া সম্ভব না, এনে বসে থাকা। তুই যা আনি বসি, এটা সিদ্ধান্ত তাড়াতাড়ি দ্রুত পারে যেটারে, এটা যত বেশি। এটা আমার মনে হইতেছে এখন 10 দিন দেরি হয়ে গেছে। 10 দিন না 7 দিন, 7 দিন 8 দিন, 7 দিন 8 দিন ওভার হয়ে গেছে এটা। হুম। হ্যাঁ, এটা এর আগে কিছু একটা করতে হবে, নাহলে পরে আর পারা যাবে না। ডাক্তার দেখে, ডাক্তার পরামর্শ আমি নাও না। কইছি আন্দাজ যদি কিছু করা ঠিক না। আমি কইছি এনজিওতে যা, এনজিওতে যা। এনজিওতে গেলে সমস্যা, আন্দাজ গেলে সমস্যা। আমাদের সিজার, তুই যা, আমাদের সিজার 4টা। আমি তো কইতেছি এই জন্য যা। বাচ্চা নষ্ট করা রিস্ক না। বাচ্চার তোরা এই বাচ্চা মানে সামনে আর একটা স্টেপ নেওয়াটা আমার জন্য বিপদ। ডাক্তারের কথা বলে, ডাক্তার না করলে তো সমস্যা নেই। আমার এই এলাকা ছাড়তে হইব, কে লাগে সাবা গেলে আমার এই ঢাকা শহর ছাড়তে হইব। কে কি জন্য বুঝোস না? শুনলাই তো বাবুকে কি বললো, বাচ্চাটাকে নষ্ট করতে বলতেছে। তোমরা এখন কি বলো? বাচ্চাকে নষ্ট করব? কিচ্ছু বুঝতে পারছি না, খুব টেনশনে আছি। আমি কখনই আমার এই বাচ্চাটাকে নষ্ট করতে পারবো না। আল্লাহ পাক খুশি হয়ে দিয়েছে, ইচ্ছে করে তো আমি এটা করি নেই। এবারে তো আমার কোনো মানে অবদানই ছিল না। আমি বাবা ওনারে বলছি যে তুমি ব্যবস্থা নাও, বাট উনি সেটা করে নাই।
ওনার দোষ, অথচ সেটা আমার উপর চাপাই দেয়, সেটা নাকি আমার দোষ। 3টা দাগে স্পষ্ট। উনি দেখলো ওনার স্টিপগুলা, বুঝছো, অনেক রাগ, উনি অনেক ক্ষেপে আছেন, অনেক চেঁচাচেঁচি করতেছেন। কী করবো কিছুই বলতে পারছি না। ডাক্তার দেখানো ছাড়া কন্ডিশনও ঠিক না। তারপর যদি বলে এই বাচ্চা রাখা ভালো হবে বা এই বাচ্চা রাখলে রিস্ক নেই, তাহলে রাখবো। আর ডাক্তার যদি বলে যে বাচ্চা রাখা রিস্ক, লাইফ রিস্ক, তাহলে রাখবো না। তোমরা কি বলো? লাইফ রিস্ক হলে তো আর বাচ্চা রাখা সম্ভব না, তাই না? তারপর আমি কোনো ভুল স্টেপ নিব না। বাবার উপর যতই বল না কেন, আমি বাচ্চা নষ্ট করব না। আল্লাহ পাক খুশি হয়ে দিয়েছে, আমি এই বাচ্চা রেখে দিব শেষবারের মতন। দরকার হলে লাইকেশন করে ফেলবো, তারপরে আমি বাচ্চা নষ্ট করব না, যত কষ্টই হোক। আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক রহমত করবে ইনশাল্লাহ। দেখ আল্লাহ রহমত করে আল্লাহ। আপুরা কমেন্টসে জানিও। এই দেখো দাগ 2টা, এই যে এখানে 2টা দাগ আছে, এটা 2টা দাগ দেখছো? দাগ 2টা। আম্মু প্রেগনেন্ট হয়েছি। তুমি খুশি হয়েছো? আম্মু দিকে তাকাও। খুশি হয়েছো? আম্মু দিকে তাকাও। বাচ্চা রাখবো? রাখবো না? বাচ্চা রাখবো? নষ্ট করবো না? তোমার আব্বু বলতেছে বাচ্চা নষ্ট করতে। সত্যি? নষ্ট করলে কি হবে বলো? কি হবে? আল্লাহ গুনাহ দিবে। বাচ্চা নষ্ট করলে আল্লাহ গুনাহ দিবে, এই কথাটা সে আমাকে কালকে বলছিল। মানে সে কীভাবে বুঝলো যে বাচ্চা নষ্ট করে আল্লাহ গুনাহ দিবে? আমি তো আর কিচ্ছু বলিনি, বুঝছো? কীভাবে সব কিছু বলছে। আমার দিকে তাকাও শোনা, তুমি খুশি? হাসি দাও। দেখো তুমি কি চাও, ভাই না বোন? ভাই চাই। ইনশাল্লাহ ভাই হবে। ধরো এগুলো, ধরো ধরে দেখো। সায়রাকে ঘুম থেকে ওঠানোর পরে সে আর ঘুমায়নি। সে মনে করে যে টেনশনে পড়ে গিয়েছে যে কি হবে না হবে। আব্বু তো অনেক রাগ, কারণ কিছুক্ষণ পর পরই বাবার আব্বু ঘর আসতেছিল, মানে ওই রুম থেকে এরমে আসতেছিল আর আমাকে অনেক কথা শোনাচ্ছিল, আবার চলে যায় আবার আসে। মানে যে কি বলবো, আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে ওনার এসব কথা শুনতে শুনতে। কই একটু খুশি হব, কই একটু ভালো মনে থাকবো, তা না, উনি বারবার এসে আমার সাথে অনেক কথা বলতেছে, আমাকে ভয় দেখাতেছে। মানে রীতিমতো উনি পাগল হয়ে গেছে, বুঝছো? মানে পুরো 1 ঘন্টা 2 ঘন্টা উনি খালি লেকচারই মারছে, বুঝছো? মানে লেকচারে শেষ নেই। উনি নিজেও ঘুমায় নেই, আমাকে ঘুমাতে দেয়নি। যেই আমি একটু শুতে যাব বা শুয়ে গিয়েছি, তারপর আবার ওনার চেঁচারি শুরু হয়ে যায়। কালো হুম, এটা এটা হচ্ছে বেবিরটা হালকাটা, এটা বেবিরটা হালকাটা, এটা বেবিরটা হালকাটা, বুঝছো? বাট তোমার সময় দাগ অনেক গাঢ় আসছিল, তোমার সময় অনেক গাঢ় দাগ আসছে, জানার সময় হালকা আসছে, তোমার সময় গাঢ় আসছে, সাদার সময় গাঢ় আসছে, চুদানোর সময় গাঢ় দাগ আসছে, একদম গাঢ় দাগ আসছে, বুঝছো? মানে আমি শুইলাম কেন? আমার শোয়াটা ওনার পছন্দ হচ্ছে না। উনি টেনশনের মধ্যে স্যার আমি শুইতেছি, তো শুভ না তো কী করবো? ভোরবেলা উঠছে শুভ না, উনি নিজেও ঘুমানে, আমাকে ঘুমাতে দেয়নি। অনেক বেশি ঝামেলা করেছে উনি। এই ফাঁকে আমি মোবাইল টিপে টিপে প্রেগনেন্সি অ্যাপগুলো ডাউনলোড করে নিলাম। প্রেগনেন্সি ট্র্যাকার অ্যাপটা অনেক ভালো। আমি যখনই প্রেগনেন্ট হই তখন এই অ্যাপটা ডাউনলোড করে রাখি, এটা অনেক ভালো কাজ করে। আরও কিছু অ্যাপ ডাউনলোড করি, তবে এই অ্যাপটা সবার আগে করি। আজকের দিনেই বাবুরাবু আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল বাচ্চা অ্যাবর্শন করতে। সেই ব্লগটা আমি আগামী ব্লগে শেয়ার করব। মানে এই একদিনে যে আমার উপরে কত প্যারা গেছে আপুরা, তা তোমাদেরকে বলবো যেতে পারবো না। এই একটা দিন আমার কাছে মনে করে যে পাহাড় সমান মনে হয়েছিল। ওই দিন যদি আল্লাহ পাক রহমত না করতো, ওই দিন যদি আল্লাহ পাক কারিশমা না দেখাতো, তাহলে যে কী হতো আমার আল্লাহ মাহবুদ ছাড়া কেউ বলতে পারবে না। আমরা মেয়েরা কতটা অসহায়, তাই না? পুরুষদের ইচ্ছার কাছে আমরা আসলে বন্দী হয়ে থাকি। পুরুষদের ইচ্ছার বিরুদ্ধে আমরা চাইলেও কোনো কাজ করতে পারি না। ওদের ইচ্ছার ভিতর দিয়ে আমাদেরকে চলতে হয়। আমাদের কী ইচ্ছা, আমাদের কী চাওয়া, না এটা ওরা বুঝতে পারে, না ওরা বুঝতে চায়। ওরা কখনোই আমাদের ইচ্ছা বা চাওয়া বুঝতে পারে না, বুঝতে চায় না। সারাটা দিন জানো না আমার উপরে উনি যে কত মেন্টাল টর্চার করছে জানো না। মানে ফোন করে করে আমাকে অনেক কথা শুনিয়েছে, অনেক কিছু বলেছে। এখন আমি নিজ থেকে কীভাবে এই ডিসিশনটা নেই বলো? এটা তো একটা ডাক্তারের পরামর্শ লাগবে। আমি নিজ থেকে একবারই এই ডিসিশন নিলে সেটা তো ঠিক হবে না। একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ লাগবে। সে যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আমার জন্য, তাহলে ঠিক। আর যদি বলে ঠিক না, তাহলে ঠিক না।
আমি আন্দাজে কেন এডিকশনে নিব বলো তো আপুরা? আজকে যদি আমার সিজার না হতো বা যদি আমার একা দুটো সিজার হতো তাহলে কথা ছিল। যেখানে আমার 4টা সিজার হয়ে গেছে সেখানে আমি কিভাবে এত বড়টা রিস্ক নেব বলতে পারো? বাচ্চা নষ্ট করলে বা বাচ্চা নষ্ট হয়ে গেলে পেটে অনেক ব্যথা করে, আবার অনেক সময় সেটার বীজও পেটে রয়ে যায়, সেটা না হয় বাদই দিলাম, কিন্তু পেট ব্যথা বেশি হওয়ার কারণে যদি আমার সেলাইয়ের সমস্যা হয়, যদি আমার সেলাইটা ছুটে যায় তখন আমি কি করব? উনি শুধু ওনার দিক থেকেই ভাবতেছে, আমার দিকটা বা আমার শরীরের কথা একটুও ভাবতেছে না। আমার শরীরের উপরে কী চাপ যাবে বা আমার কী অবস্থা হবে এটা নিয়ে উনি মোটেও চিন্তিত নন। কাজ করার সময় মনে ছিল না, তখন তো আমি অনেকে বারবার না করেছিলাম, বারবার সতর্ক করেছিলাম, কই তখন তো উনি আমার কথা শুনেননি। আর এখন নিজের দোষ নিজের ভুল আমার উপর চাপিয়ে দিচ্ছেন, বলছেন সব দোষ আমার, আমি নাকি ইচ্ছে করে গেলে করেছি। পুরুষ মানুষেরা এরকমই, নিজের দোষ কখনো স্বীকার করেন না, সবসময় অন্যের উপর দোষ চাপিয়ে দেয়, বিশেষ করে বৌদির উপরে দোষ চাপাতে ওদের অনেক সুবিধা হয়। হ্যালোফাই অ্যাপটা অনেক ঝামেলা করে, অনেক ট্রাই করেছিলাম এটা ইনস্টল করার জন্য, বাট ইনস্টল হচ্ছে না, ডাউনলোড হতে গিয়ে হচ্ছে না, যা যা চেয়েছিল সবই দিলাম তারপরও ডাউনলোড হচ্ছে না। কী সব লেখা আসে, আবার সাবস্ক্রিপশন করতে বলে, এত ঝামেলা কে করবে? প্রেগনেন্সি অ্যাপে কি অভাব পড়েছে যেটাই করতে হবে? আজ এরা সব ফালতু কাজ। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।